স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুসেনের সাথে আছে আমি শামীম জাহিদি। দেশের এক সময়ের প্রধান অর্থকরী ফসল ছিল চা। 90-এর দশকে চা রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে পঞ্চম অবস্থানে ছিল। এখনও সামান্য পরিমাণ চা বিদেশে রপ্তানি হচ্ছে, তবে চা রপ্তানি হলেও এই পণ্যের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে অনেকটা আমদানিকারকদের হাতে। ফলে দেশে উৎপাদিত চায়ের বাজার ক্রমশই সংকুচিত হয়ে পড়ছে বলে বলছেন অনেকেই। আজ আমরা আলোচনা করব চা শিল্প নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অর্থনীতিবিদ এবং গবেষক ডক্টর আহমেদ আল কবির এবং গ্রিন ভ্যালি প্ল্যান্টেশনের পরিচালক ডক্টর ওবায়দুর রব। ডক্টর রব এবং ডক্টর কবির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো। ডক্টর রব, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি সঙ্গতের কারণেই। আমরা আজ আলোচনা করতে চাচ্ছি চা শিল্প নিয়ে। ঠিক একটা সময় যখন আমরা বলা হতো যে বাংলাদেশ চা এক্সপোর্ট করতো, রপ্তানি করতো এবং বাংলাদেশ একটা অন্যতম প্রধান অর্থকরী ফসল ছিল পাটের পরে। এখন আসলে আমাদেরকে আমদানি করতে হয়। কেন এই অবস্থা? শুধু কি ডোমেস্টিক কনজাম্পশন বেড়েছে নাকি আসলে আরো কোনো কারণ রয়েছে? প্রাইমারি ডোমেস্টিক কনজাম্পশন বাড়ার জন্য হয়েছে। অর্থনৈতিক উন্নতির সাথে সাথে আমাদের চা পানের হারও বেড়ে গেছে। আমাদের যদি দুনিয়ার উন্নত দেশগুলোর সাথে হিসাব করেন তাহলে দেখবেন যে অন দ্য অ্যাভারেজ বেশিরভাগ দেশে 2 কেজি পার হেড চা কনজিউম করে। তো সেই হিসাবে আমরা 160 মিলিয়ন লোক থাকি, তাহলে তো আমরা যদি 2 কেজি করে কনজিউম করি তাহলে তো 320 মিলিয়ন হতে হবে। আচ্ছা, তো সেইটা না করে যদি আমরা আধা কেজি করে চা কনজিউম করি তাহলে তো 80 মিলিয়ন কেজির চা দরকার পড়ে, লাগে। তো সেই হিসাবে চা কিন্তু আগামীতে আরো ইম্পোর্ট হবে এবং এখন যেটা ইম্পোর্ট হচ্ছে প্রায় 10 মিলিয়ন থেকে 12 মিলিয়ন কেজি চা ইম্পোর্ট হচ্ছে। আর আমরা নিজেরা গত বছর প্রডিউস করেছি প্রায় 80 মিলিয়ন কেজি। তো সেই 80 আর 10 মিলে 90 মিলিয়ন কেজি যদি হয়, সেটা মোটামুটি সেই বছরের জন্য ছিল, সাফিসিয়েন্ট ছিল। এখন আগামীতে তো আরো কি হবে, মানে বাড়বে সেই কনজাম্পশন ইন্ডিভিজুয়াল লেভেলে। তো সে আপনার চা ইম্পোর্ট করতে হবে অথবা চা আমাদেরকে এখানে নিজেদের গ্রো করতে হবে। গ্রোর কিন্তু অনেকগুলো পথ আছে, সেটা আমরা পরে ডিসকাস করতে পারি। কিন্তু প্রাইমারিলি যেটা হচ্ছে আমাদের প্যাটার্নের জন্য, ড্রিঙ্কিং হ্যাবিট চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমাদের চা কনজাম্পশন বেড়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। এই যে আমরা এক্সপোর্ট থেকে বঞ্চিত হচ্ছি, আর খুব সামান্য পরিমাণ, আসলে খুবই ইনসিগনিফিকেন্ট পরিমাণ চা আসলে আমরা এখন এক্সপোর্ট করছি, মূলত আসলে এখন আমরা ইম্পোর্ট করা শুরু করছি কিছুটা। এটা ওভারঅল অর্থনীতির জন্য কতটা চিন্তার বিষয় আছে কিনা এর মধ্যে? না, চিন্তার বিষয় এটা হচ্ছে যে আমাদের তো এটা একটা যে আমরা যেটা এক্সপোর্ট করতাম, এক্সপোর্ট সাবস্টিটিউশন, কারণ আমাদের লোকাল কনজাম্পশনও তো, লোকাল মার্কেট যে বড় হচ্ছে বা নাইবারিং মার্কেট আমাদের বড় হচ্ছে, যে আমাদের পাশের যে 7 সিস্টার্স আছে এগুলাতে ইনফর্মাল ট্রেডিংয়ের মাধ্যমেও কিন্তু আমাদের অনেক চা যাচ্ছে। অতএব সব মিলিয়ে আমি যেটা বলবো যেটা হচ্ছে যে হ্যাঁ, বড় ধরনের এটা ধরনের কোনো ইম্প্যাক্ট নাই, কিন্তু আমাদের যে অবস্থান এটা আমাদের চিন্তা করতে হবে, যেটা হলো যে যেদিকে আমাদের প্রোডাকশন 3 থেকে 4% বাড়ছে। আপনি যদি অ্যানুয়াল ট্রেন্ডটাকে দেখেন ডোমেস্টিক প্রোডাকশন বাড়ছে, কিন্তু আমাদের কনজাম্পশন 6+% বাড়তেছে। আচ্ছা, অতএব এই রেট যদি কন্টিনিউ, এটা তো আরো আনইভেন হয়ে যাচ্ছে। এখন হয়তো একটা মোটামুটি একটা ব্যালেন্স স্টেজে আছে, কিন্তু এটা যদি ইমব্যালেন্স স্টেজে চলে যায়, আমাদের প্রোডাকশনকে কিভাবে বাড়ানো যায় এবং এটার জন্য সরকার কি সাহায্য করতে পারেন, আমাদের ব্যবসায়ীরা কি করতে পারেন। ডক্টর রব আছেন একজন এক্সপার্ট এই লাইনে, উনি গবেষণাও করেন বা উনি এই প্ল্যান্টেশন সেক্টরে কাজ করেন, দীর্ঘদিন থেকে কাজ করেন এবং বিশেষ করে উনি চা বাগানের মালিক হিসাবেই কাজ সম্পৃক্ত। অতএব এই অবস্থাতে আমরা ওনাদের কাছ থেকেও একটা জিনিস হলো যে এই সব যারা যে প্ল্যান্টেশনের সাথে অতপ্রতভাবে জড়িত তাদেরও মত শুনতে হবে, অন্যদিকে সরকারকে কিভাবে এটাকে আরো প্রোডাকশনকে কিভাবে বাড়ানো যায় সেটা নিশ্চয়ই চিন্তা করতে হবে। ধন্যবাদ ডক্টর কবির। আমরা নিব একটি বিরতি, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি পর আলোচনায়। ডক্টর ওবায়দুর রব, এখন মূল চ্যালেঞ্জ তাহলে হচ্ছে যে আসলে আমাদের ডোমেস্টিক প্রোডাকশন বাড়াতে হবে। এই উৎপাদন বাড়াতে হলে কি চ্যালেঞ্জ আপনি দেখছেন? ডোমেস্টিক প্রোডাকশন বাড়াতে হলে আমাদের ইন্ডিভিজুয়াল গার্ডেন লেভেলে প্ল্যান্টেশনটাকে যুগোযোগী করে নিয়ে আসতে হবে। আমাদের দেশে প্রায় 20% থেকে 25% গার্ডেনের চা গাছ যেগুলো আছে সেগুলো প্রায় 70 থেকে 80 বছর পুরাতন। এবং ওই সময়ের যে গাছগুলার ইল্ডও কম, প্লাস এদের এখন বয়সের ভারে সারা আর পাতা দিতে পারবে। সেইটা আমাদের প্রথম একটা নিয়ে যেতে হবে একটা লেভেলে, যেখানে আমরা চা প্রডিউস করার জন্য গাছ। এখন চা বাগানের যেটা হলো যে চা বাগানে গাছ তৈরি করে, গাছ রোপণের পর থেকে 7 বছরের আগে কিন্তু আপনার প্রোডাকশন মেলে না। তো সেই প্রোডাকশন পেতে হলে যে 7 বছর একজন মালিককে ওয়েট করতে হবে, সেইটার ফিনান্সিয়াল সাপোর্ট কে দিবে?
শুধু চা ইম্পোর্টের ব্যাপার না, আমাদের যেখানে 3 থেকে 5 লক্ষ শ্রমিক এই চা শিল্পে জড়িত আছে, তাদের রুটি রিজেকের হিসাব দেখতে হবে। তো এখন ওপেন ইম্পোর্টের বদৌলতে অনেক দেশ থেকে বাজে কোয়ালিটির চা চলে আসছে আমাদের দেশে, এবং দেশে আসার পর সেইখানে ইল্ডও আমাদের প্রাইস কমে যাচ্ছে। এখন সেখানে আমাদের দেশি বাগানের মালিকরা কম্পিটিশনে টিকে থাকতে পারবে না, তারা আস্তে আস্তে তারা উইথড্র করতে থাকবে, তাদের এই ইনভেস্টমেন্ট যাবে না। এবং ইনভেস্টমেন্টের যেটা হলো, যেটা কোনো রিটার্ন ওই রকম নেই, অন্য যে কোনো ইন্ডাস্ট্রিতে 10% মিনিমাম যদি রিটার্ন হয়, চা বাগানে সেটা নেই। এবং আপনি এটা শ্রমঘন যেহেতু ইন্ডাস্ট্রি, এটা প্রত্যেক বছর কোনো না কোনো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আপনাকে করেই যেতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সহজ শর্তে সরকারকে ঋণের বন্দোবস্ত করতে, ইভেন 5% লোনেও কিন্তু চা প্ল্যান্টেশন করে মালিক কিন্তু কি করতে পারবে না, মানে সে রিটার্নে আনতে পারবে না। তো সেই ক্ষেত্রে সরকারকে প্রণোদনা দিতে হবে, ক্যাশ গ্রান্ট দিতে হবে, মানে যেরকম করা যেতে পারে। কারণ এই যে 170টা বাগানে যে 3 থেকে 5 লক্ষ শ্রমিক শুধু কাজ করে, আর এর সাথে যে জড়িত আরো প্রায় 4 জন করে ধরলে প্রায় 20 লক্ষ লোক, তাদের কর্মসংস্থান ছাড়াও এরা তো আমাদের দেশের সাধারণ সমষ্টির সাথে এখনো মিশতে পারেনি, তারা একটা সেপারেট আইডেন্টিটি হিসেবে চলে আসে, তাদের দিকে তো আমাদের খেয়াল রাখতে নিশ্চয়ই দেখতে হবে। ডক্টর কবির, আপনার কি মনে হয় যে যেহেতু একটা শ্রমঘন শিল্প, চা বাগানের কথা বলছে, প্রায় 3 থেকে 4 লক্ষ লোক এখানে জড়িত, এই শিল্পের সাথে সরাসরি জড়িত যারা আছে, কোনো কারণে যদি আসলে যে মালিক পক্ষ বা যারা গার্ডেনার আছেন তারা দেখেন যে এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট নেই ভালো, তারা হয়তো উইথড্র করতে পারে, তার ব্যবসা স্বার্থেই করতে পারেন, তাহলে সরকারকে আসলে এক অর্থে বোধহয় প্রণোদনা দেওয়া উচিত। সেক্ষেত্রে কিভাবে দেওয়া উচিত? আমি আর্থিক প্রণোদনার পাশাপাশি অন্যান্য ধরনের তাদের এইটার কিভাবে এই সেক্টরকে আরো প্রসারিত করা যায়। বেশিরভাগ বাগানগুলোতে দেখা যায় যেটা হচ্ছে যে তার পাশাপাশি এলাকা অনেকগুলো জমি বেদখল হয়ে গেছে, বা সরকারি যে এইসব বাগানগুলোর মধ্যে একটা লার্জ নাম্বার যাদের বেদখলে আছে বা কোনো অপদখলে আছে, আমি এই এবং এইগুলোকে যদি যারা সত্যিকারের বাগান মালিক তাদের সাথে যদি এইগুলাকে যদি ব্যবহার করার জন্য ব্যবস্থা করা যায়, এই ভূমিগুলোকে যদি নিয়ে আসার ব্যবস্থা করা যায়, এইটা একটা জিনিস হইতে পারে যে প্রসারিত করার জন্য, স্কোপটাকে আরো বাড়ানোর জন্য। আর যেটা হচ্ছে যে এটার জন্য যে আমাদের যে গবেষণা একটা প্রতিষ্ঠান আছে, গবেষণা আসলে কেমন হচ্ছে? গবেষণাটাও খুবই পুয়ার। আমি বলবো যেটা হচ্ছে যে আমাদের যে একটা এত পুরানো না টি রিসার্চ সেন্টার রয়েছে, বিটিআরআই যেটা আছে, বিটিআরআইরও কিন্তু ইফেক্টিভনেস আমি বলবো যে আমাদের কৃষি ক্ষেত্রে অন্যান্য কৃষির ক্ষেত্রে যে ধরনের ইফেক্টিভনেসে এই ধরনের বিটিআরআই কিন্তু এই ধরনের ইনোভেশনস বা মানে কোনো কিছু চোখে পড়ার মতো না। আমি বলবো এটা তাদেরকেও কিন্তু মৌলিকভাবে কিছু পরিবর্তন আনতে হবে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস তাদেরকে দেখতে হবে, যেটা হচ্ছে যে আমরা বিশ্বব্যাপী এখন দেখতেছি অন্যান্য টি প্রডিউসিং কান্ট্রিগুলোতে ইল্ড অনেক বেশি এবং আমাদের এখানে যে ইল্ড কম। একটা দুইটা কারণ তো ডক্টর রব বলছেন, কিন্তু আরো কিছু জিনিসগুলো আনা উচিত এবং এগুলোকে বিবেচনায় নিয়ে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে সরকারকে সহযোগিতার হাত বাড়াতে হয়। বেসরকারি খাতের পক্ষ থেকে কি যে গবেষণার কথা বলছেন যে রিসার্চ সেন্টার সেটা করতে পারছে না, আপনাদের থেকে কিছু করণীয় আছে কিনা? সবটাই কি সরকারের মুখপাত্র? সরকারের না, কিন্তু বিটিআরআই যেটা হলো তারা তো রিসার্চ করে প্ল্যানগুলো ডেভেলপ করতেছে। ইন্ডিয়াতে যে টকলাই বলে ইন্ডিয়ান যে টি রিসার্চ ইনস্টিটিউট আছে, অনেকগুলো ভ্যারাইটিস টি ডেভেলপ করছে। আমাদের দেশে 2 বছর ধরে 3 বছর ধরে শুনতেছি যে ড্রাউট প্রন একটা টি প্ল্যান্ট বানানো হয়েছে, সেটা আমরা এখনো পাইনি। এবং একটা জিনিস যেহেতু বিশ্বায়নের এই যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, এতে কিন্তু ড্রাউট একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। কারণ ইরিগেশন মাস্ট। এখন আমাদের আগে কিন্তু কোনো বাগান ইরিগেশনের চিহ্ন আল্লাহর না, কখনো ইরিগেশন ন্যাচারাল রেইন, এখন ইরিগেশন, সেই ইরিগেশন করতে হলে আপনি 1 একর ইরিগেশন করতে হলে প্রায় 3 লক্ষ টাকার মতো লেগে যায় আন্ডারগ্রাউন্ড ইরিগেশন করতে। সেই হেভি ইনভেস্টমেন্ট কে করবে আপনাকে? সেটা তো এইখানে সরকারকে আসতেই হবে। এইখানকে সরকার যদি গার্মেন্ট সেক্টরে, আপনি গার্মেন্ট সেক্টরকেই ধরি, আমাদের সবচেয়ে একটা থ্রাস্ট সেক্টর, এবং এইখানে সরকারি যেরকম ভাবে প্রণোদনা আছে বিভিন্নভাবে এক্সপোর্টের জন্য বোনাস বা বিভিন্ন এটা জাস্টিফাই, আই এম নট কোয়েশ্চেনিং, মানে আমি পজিটিভলি বলছি। এইসব অন্যান্য খাতেও এই ধরনের আমার মনে হয় চা একটা আমাদের সবচেয়ে পুরানো একটা ঐতিহ্যবাহী খাত নিশ্চয়ই, এবং এইখানে সম্ভাবনা ডোমেস্টিক মার্কেট গ্রোথের জন্য আমরা চেষ্টা করতেছি অন্যান্য সেক্টরে। আর এইখানে অলরেডি দি রেডি মার্কেট যদি ডোমেস্টিক মার্কেটটা যদি একটা সেফ মার্কেট, এইখানে এই সেফ মার্কেটে যদি এক্সপানশনের সুযোগ থাকে, উই শুড ডু দ্যাট। এবং এইখানে আমাদের কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্টের জন্য যা করার প্রয়োজন তা করতে হবে। এখানে যত ধরনের প্রণোদনা দেওয়া সম্ভব এখানে হইতে পারে, যে শ্রমিকদের স্বার্থেও, যারা শ্রমিকদের স্বার্থে অন্যান্য ধরনের হেলথ, এডুকেশন, এইগুলোকেও কিভাবে
আরও বেশি হেল্পফুল করা যায় শ্রমিকদের জন্য। যে 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 এখন যে সরকার যে সেফটি নেট আওতার মধ্যে নিয়ে আসছেন, এখানে শ্রমিকদেরকে ব্যবস্থাপনার মাধ্যমে এই যে বাগান মালিকদের মাধ্যমে এই যদি এটাকে যদি চ্যানেলিংয়ের ব্যবস্থা করা যায় তবে এটাও আরেকটা বড় ধরনের আরেকটা স্টেপ ফরওয়ার্ডস হবে। কারণ এরা অত্যন্ত ডিপ্রাইভড শ্রেণীর মানুষ। এই শ্রমিকরা বিভিন্নভাবে তারা মানে আর্থিকভাবে বা তাদের সামাজিকভাবে তারা অনেক পিছনে। তাই তাদেরকে এগিয়ে আনার জন্য আমি বলবো বাগান মালিকদের সাথে পার্টনারশিপ ডেভেলপ করতে হবে, এবং এই পার্টনারশিপের মাধ্যমেই আমরা যদি এই যে সেফটি নেটের আওতায় যেগুলো হচ্ছে বা অন্যান্য ধরনের ইনসেন্টিভগুলো যদি তাদের মাধ্যমে যদি সরকার এখানে একটা পার্টনারশিপ করে, নট নেসেসারিলি ইন কাইন্ড, মানে সরি নট নেসেসারিলি ইন ক্যাশ, এখানে ইন কাইন্ডে করা সম্ভব। ধন্যবাদ। আমরা নিব একটি বিরতি, নিচে একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শিগগিরই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশিলা। আজ আমরা আলোচনা করছি চা শিল্প নিয়ে। এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন অর্থনীতিবিদ এবং গবেষক ডক্টর আহমেদ আল কবির এবং গ্রিন ভ্যালি প্ল্যান্টেশনের পরিচালক ডক্টর ওবায়দুর রব। ডক্টর রব এবং ডক্টর কবির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ডক্টর রব, আপনার কাছে আমি বিষয় জানতে চাচ্ছি, ঠিক বিরতিতে যাওয়ার আগে ডক্টর কবির বলছিলেন যে যারা গার্ডেনের যারা শ্রমিক রয়েছেন তাদের জীবনযাত্রার মান আসলে বাড়াতে হবে, এবং এটার জন্য সরকার এবং যারা গার্ডেনার আছে তারা একসাথে কাজ করতে পারেন। বলা হয় এখনো একজন শ্রমিকের চা বাগানের দৈনিক মজুরি হচ্ছে 100 টাকা, যেটা খুবই কম বলেই বলা হচ্ছে। কেন 100 টাকা কম? প্লাস আরও কিছু যে যুক্তির কথা বলা হয় যে তাদের স্বাস্থ্যের কথা, তাদের বাচ্চাদের এবং শিক্ষার ব্যবস্থা করার কথা রয়েছে, এগুলো বোধহয় বলা হয়েছে সরকার থেকে। এগুলোকে ঠিকমতো মানা হয় কিনা, এবং তাদের জীবনযাত্রার মান কিন্তু অনেকেই বলছেন যে অনেক কাল থেকে একই রকম আছে, তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না। এটাই বা কারণটা কি? এইটা বোধহয় কারেক্ট না, তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। আপনি এমন কোনো গার্ডেন পাবেন না যেখানে শ্রমিক নেই যার কাছে একের অধিক মোবাইল ফোন নেই। তো একজন শ্রমিক যদি মোবাইল ফোন ইউজ করতে পারে, তার মান্থলি পেমেন্ট করার মতো তো একটা ক্যাপাসিটি হতে হবে। গার্ডেনে অন দ্য এভারেজ এখন একটা শ্রমিক পরিবার মাসে 10,000 টাকা পায়। আচ্ছা, পরিবার সাথে সাথে তারা সেই মাসের জন্য প্রায় যে চাল বা গম হিসাবে আরো প্রায় 50 থেকে 60 কেজি চাল বা গম, বেতনের পাশাপাশি চাল বা গম দিতে হয়। সপ্তাহে প্রত্যেক শ্রমিককে যারা কাজ করে 3.5 কেজি হিসাবে গম দেওয়া হয়। তো সেই হিসাবে যে 4 জনের একটা ফ্যামিলি হতে 14 কেজি হয়, এই 4 সপ্তাহে 4 14 56 হয়। তো এরকম আমি 50 যদি অসুস্থ থাকে এটা তারা পায়, কোনো অসুবিধা নেই। মানে এটা তার লাইফ লং গ্রান্টেড, মানে যতদিন সে চাকরি করবে। চাকরির পরে যখন পেনশনে যাবে তখনও সে ফুড গ্রেইনটা পেয়ে যাবে। তাদের ছেলেমেয়েরা কি লেখাপড়া করছে নাকি লেখাপড়া তারাও আগ্রহী না? তাদের ছেলেমেয়েরা লেখাপড়া পড়ে, কিন্তু আনফরচুনেটলি তারা লেখাপড়া কন্টিনিউ করে না। অনেক চেষ্টার পরে মানে ওরা যেহেতু ওই পরিবেশটাই ওই রকম, ওরা ওইখানেই চেষ্টা করে থেকে যাওয়ার জন্য। দেশে মানে ওই বাহির থেকে এসে যে অন্য জায়গায় কাজ করবে সেটা তাদের সেই পরিবেশ না। তারা তো প্রথমেই মনে রাখতে হবে তারা কিন্তু আমাদের সাথে জনগোষ্ঠী না, তারা হলো একটা বাহির থেকে আসা জনগোষ্ঠী। তাদের ভাষাও ডিফারেন্স, তাদের আচারণও ডিফারেন্স, এবং তাদের ওভারঅল যে মোবিলিটি যেটা সেটাও ডিফারেন্স। এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে চা শিল্পে আমাদের কিরকম সেই প্রোডাকশন কস্টটা কমিয়ে বা বাড়িয়ে, যেটাই বলতে চাচ্ছে। প্রোডাকশনের কস্ট আমাদের দেশে প্রায় এখন চা তৈরি করতে প্রায় 170 টাকার কাছাকাছি চলে আসছে, এবং চা বিক্রি হচ্ছে 170 টাকা 80 টাকা। তাহলে প্রোডাকশন কস্ট সমান যদি আপনার এই বিক্রি মূল্য হয়, তাহলে আপনি টিকবেন কিরকম? ওয়ারেজ ইন্ডিয়াতে প্রোডাকশন কস্ট সিগনিফিকেন্টলি কম। লো গ্রেডের চা সেগুলো ইম্পোর্ট করে আমাদের দেশে নিয়ে আসতেছে। এটাই ব্যবসায়ীরা আনবেই, এনে আমাদের দেশের এই চা শিল্পের যে এই যে অবস্থা বর্তমানে, যে আপনি কোনো জায়গা থেকে আগাতে পারতেছেন না। 160টা চা বাগানের ভিতর 99%ই তো এখন প্রাইভেট ম্যানেজার। এখন তো আর কোনো বিদেশি কোম্পানি হোল্ড করে না, এক্সেপ্ট যেটা হবে। এই ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসবো। এই যে আমদানির কথা বলছিলেন ডক্টর রাও, বলছিলেন যে স্বাভাবিকভাবে ডোমেস্টিক কনজাম্পশন বাড়ছে, চাহিদা বাড়ছে, যারা ব্যবসায়ী তারা দেশে ইম্পোর্ট করে আনবেনি। এই ইম্পোর্ট যেটা বলছেন সস্তা ইম্পোর্ট, এটা আসলে দেশীয় ভালো মানের চা যদি সত্য হয়ে থাকে তাতে ইম্প্যাক্ট পড়ছে, নেতিবাচক ইম্প্যাক্ট পড়ছে। এটা মানে পর্বেই যদি এই ধরনের যদি আসে, এবং এই চর্চাটা হয় কি বিভিন্নভাবে হয়। এই চর্চাটা হচ্ছে যে একটা হচ্ছে যে খারাপ মানের আনতেছে, এইখানকার ভালো মানের সাথে মিশাইয়া তারা এটা একটা নতুন ব্লেন্ডিং করে এটা এগুলোকে ছাড়তেছে। আমাদেরও খারাপ মানের গুলোকেও তারা, কারণ তারা অনেক কমে দিয়ে দিচ্ছে, কারণ তাদের প্রোডাকশনের মার্কেট আরও বড়, তাদের প্রাইস লেভেল বেটার। কিন্তু এই সবের পরে আমাদেরকে
আমাদের এই শিল্পটাকে রক্ষা করার জন্য আমি বলছিলাম যে আগে যে সরকারকে এগিয়ে আসতে হবে, এইখানে আমি বলি বাগান মালিক এবং যে সরকারের মধ্যে পার্টনারশিপটাকে জোরদার করতে হবে, এখানে প্রোটেকশনিজম দিতে হবে। আমাদের নিজস্ব শিল্পকে মুক্তবাজার অর্থনীতি আপনি কিভাবে মুক্ত, দেয়ার আর ওয়েজ অফ ডুইং ইট। অর্থনীতিতে দেয়ার আর ডিফারেন্ট জিনিসকে ডিফারেন্ট জিনিসভাবে আপনি করা যায়। ইম্পোর্টের উপরে বিভিন্ন ধরনের যদি ব্যারিয়ার ইম্পোজ করা যায়, ভারত আমাদেরকে সবকিছুই দিছে, কিন্তু অনেকগুলো আইটেমের মধ্যে মানে ইন্ডিয়াতে চা ইম্পোর্ট করতে 150% ট্যাক্স দিতে হয়, আমাদের এখানে 110% দিতে হয়। ইন্ডিয়ার কথা, ইন্ডিয়াতে আপনি আমার চা এক্সপোর্ট করতে হলে 150% দিতে হবে, আর আমরা দিচ্ছি ইন্ডিয়া থেকে চা। ব্যারিয়ার ইম্পোজ করার জন্য আপনার যদি সরকার যদি চায়, ইট ক্যান বি ডান এবং এটা করা সম্ভব। কিন্তু আমি বলবো যেটা হচ্ছে যে আমাদের প্রোডাকশনের পাশাপাশি আমাদেরকে চার ট্রেডিং যে সিস্টেমটা আছে, ব্যবসা বাণিজ্য আছে, এই সিস্টেমটাও এখন পুরাপুরিভাবে রিকাস্ট করতে হবে, এটাকে পরিবর্তন করতে হবে। এখন আমাদেরকে চট্টগ্রামে যাচ্ছে, সিলেটে 148টা চা বাগান, সিলেট বিভাগের সিলেট অঞ্চলে, আর এই 148টা চা বাগানের চা যদি চট্টগ্রামে গিয়ে অকশন হইতে হয়, এমনকি ডক্টর রব বলছিলেন একটু আগে যে এই উনার বাগানের যদি চা যদি উনাকে যদি কিনতে হয়, ওনাকে অকশন থেকে কিনতে হবে, মানে চিটাগাঙ্গে পাঠাইয়া আবার চিটাগাং থেকে কিনে নিয়ে আসে। এইটা যে অকশন আমরা প্রায় বলে থাকি যে মূলত আমাদের চা উৎপাদন হয় সিলেট অঞ্চলে, অকশনে যেতে হয় চিটাগাংয়ের জন্য। এইটা আসলে কি ধরনের সমস্যা আসলে আপনি মনে করেন? প্রথমে ট্রান্সপোর্টেশন সমস্যা, কস্ট আপনার প্রত্যেক এক গাড়ি আগে ছিল 5,000 টাকা, এখন এক গাড়ি হয়েছে 15,000 টাকা। এক গাড়িতে আপনি ধরেন 7,000 কেজি চা পাঠাতে পারেন, 15,000 কেজিতে 7,000 প্রোডাকশন করছে, এখানে তো 2-3 টাকা বেড়ে গেল। এবং আপনাকে এই যে 200, 250, 300 কিলোমিটার যেতে হবে প্রত্যেক আসতে হবে। অকশন কিন্তু প্রত্যেক মঙ্গলবারে হয়, এটা ব্রিটিশরা ইন্ট্রোডিউস করে দিয়ে গেছে। প্রত্যেক মঙ্গলবারে অকশন হয় এবং সেই অকশনে যেই কিনবে সে কিন্তু আবার ঢাকাতে নিয়ে আসছে। ঢাকার সবচেয়ে বড় কনজাম্পশন কিন্তু ঢাকার মার্কেট, সে চিরংতে কিনে ঢাকায় এনে ঢাকায় প্যাকিং করতেছে। তো সিমিলারলি আপনার শ্রীমঙ্গলে অকশন নিয়ে অনেক আলাপ হয়েছিল, অনেক আলাপ, কিন্তু যেহেতু চিটাগাঙ্গে একটা অকশন হাউস গড়ে উঠছে, ওইখানে কিছু ব্যবসায়ী জড়িত আছেন, তারা চান না শ্রীমঙ্গলে আসা। কিন্তু যদি সিলেটে হয় তাহলে আপনি বলছেন প্রোডাকশন কস্ট কমে আসবে, প্রোডাকশন কস্ট কমে আসবে ইন দ্য সেম টাইম, প্লাস আপনি ইজিলি অ্যাভেলেবল হতে পারবে। আপনি চাটা চিন্তা করতে হবে না, আমি এখন একটা ট্রাক পাঠিয়ে আমাকে 10 ঘন্টা চিন্তা করতে হয় চাটা পৌঁছছে কিনা অকশন হাউসে গিয়ে নেক্সট অকশনের জন্য। এবং চিটাগাং থেকে ঢাকা পাঠানোতেও কস্ট থেকে শ্রীমঙ্গল থেকে ঢাকা পাঠানোর কস্টও রিলেটিভলি কম। আর হচ্ছে যে আমার কথা হচ্ছে যে দুই জায়গায় হইতে পারে, চিটাগাঙ্গে থাকুক, পাশাপাশি অল্টারনেটিভ অপশন হিসেবে টু স্টার্ট উইথ শ্রীমঙ্গলে করুন। দুইটা অপশনকে চালিয়ে গিয়েও, কারণ এই আগের জাস্টিফিকেশনটা ছিল চট্টগ্রাম থেকে পোর্টে চলে যাবে, ছিল তখন এক্সপোর্ট, তখন আমাদের চাগুলা কনজাম্পশন হতো প্রাইমারিলি পাকিস্তান। এখন চেঞ্জ করতে হবে এবং এটার জন্য পরিবর্তন। ধন্যবাদ ডক্টর রব, আপনাকে ধন্যবাদ। ডক্টর কবির, আপনাকে ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাদ্য মঞ্চ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।